প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ক্যামব্রিয়ান কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সুব্রত কুমার ঘোষ, আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণ, যেটা তোমাদের অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। কিন্তু আজকে দেখো আমি কত সহজ একটি টেকনিকের সাহায্যে বা একটা কৌশল অবলম্বন করে ব্যাংক সমন্বয় বিবরণী, যে বিষয়গুলো অনেক কঠিন মনে হতো, আজকে দেখবা সেই বিষয়টা অনেক সহজ মনে হচ্ছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর কোন বিষয়টুকু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে হচ্ছে একক জের পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হচ্ছে কি? একক জের পদ্ধতি। একটু খেয়াল করি আমরা আসলে ব্যাংক সমন্বয় বিবরণী কি, শুরুতে এই প্রশ্নটা চলে আসে। ব্যাংক সমন্বয় বিবরণী দেখো, আমরা এই কথার দ্বারা বোঝানো হচ্ছে যে কারোর সাথে কোনো বিষয় অ্যাডজাস্ট করা বা সমন্বয় সাধন করা। এখন মনে করো আমি হচ্ছে আমানতকারী, আমার কাছে যে বইটা রয়েছে সেটি হচ্ছে নগদান বই, এবং আমার ব্যাংকে একটি হিসাব রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেটি হচ্ছে ব্যাংক বই। এখন মনে করো আমার পক্ষে তো সর্বদা সবসময় ব্যাংকে যাওয়া সম্ভব না। এখন আমি আমার নিজের কাছে যে বইটা সংরক্ষণ করে থাকি এটির নাম হচ্ছে নগদান বই। এই নগদান বই যদি আমি ব্যাংকে টাকা জমা দিই তাহলে আমি যোগ করব। যদি কিনা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি অথবা কাউকে চেক ইস্যু করে দেই, বা আমার কাছে টাকা পাই তো তাকে চেকটা ইস্যু করে দিয়েছি বা চেক লিখে দিয়েছি, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমার নগদান বই থেকে মাইনাস করে দেয়। কিন্তু অনেক সময় যেটা আবার অনেক সময় ব্যাংকের লেনদেন বা আমার নগদান বইয়ের লেনদেনের ভিন্নতা বা তারতম্য দেখা যায় বা পার্থক্য দেখা যায়। ধরো মনে করো ব্যাংক আমার হিসাব থেকে কোনো দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়েছে। ধরো মনে করো ব্যাংকে টাকা জমা দিয়েছে 10,000 টাকা, কিন্তু এই 10,000 টাকা এখনো আমি জানি না। তার মানে কি আমি কি নগদান বই যোগ করেছি? যোগ করি নাই। ফলে দেখো নগদান বই এবং ব্যাংক সমন্বয় বিবরণীর ভিতরে উভয় ক্ষেত্রে গড়মিল দেখা দিচ্ছে। এই গড়মিলের কারণেই কিন্তু আমার ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা হয়। আর এই গড়মিল যখন দেখা দেয় তখনই হচ্ছে আমরা কি করে থাকি? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। তাহলে চলো আমরা তাহলে কয়টা বিষয় জানলাম? দুইটা বিষয়, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে কি ব্যাংক বই বা পাস বই। এখন খেয়াল করো, এই নগদান বইটা থাকে কার কাছে? আমানতকারীর কাছে। আর ব্যাংক বইটা থেকে কার কাছে? ব্যাংকের কাছে। অর্থাৎ যদি কোনো লেনদেন আমার হিসেবে জমা হয়, ব্যাংক এটা ক্রেডিট করে থাকে, তার মানে একটা জিনিস মনে রাখবা, যদি আমার হিসেবে কোনো লেনদেন জমা হয়ে থাকে ব্যাংক কি করবে? আমার হিসাবে ক্রেডিট করবে। এবং আমার হিসাব থেকে যদি ব্যাংক কোনো টাকা কেটে নেয় বা ব্যাংক চার্জ করে দেয়, ব্যাংক সেই হিসাবে কি করবে? ডেবিট করবে। আর নগদান বইয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, যদি আমার কাছে নগদ টাকা আসে বা এ করা হয় তখন আমরা কি করব? ডেবিট করব। আর যদি দেখি নগদ টাকা চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি করব? ক্রেডিট করব। চলো এবার আমরা একক জের পদ্ধতিটা ভিতরে এখানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের কয়েকটি পদ্ধতি রয়েছে। একক জের পদ্ধতি অথবা এবং আরেকটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে দ্বিঘাত বা উভয় জের সংশোধনী পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব একক জের পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা শুরুতে একটা হেডলাইন লিখেছি, দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট উৎপৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, মানে ডেবিট ব্যালেন্স। তার মানে আমরা এটাই মনে রাখবো, যখন উদ্দীপকের শিরোনামে এই দুইটা কথা থেকে একটা যে কোনো কথা লেখা থাকবে তখন আমরা যে বিষয়টা ফলো করব সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা ফলো করবো কোনটা? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ডেবিট ব্যালেন্স। অর্থাৎ বলতে পারে যে আমরা শুরুতেই বলেছি যেটা আমার কাছে খরচ ব্যাংকের হিসাবে কি হবে? ওটা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। আর যেটা আমার জন্য আয় সেটা হবে ব্যাংক হিসাবে কি করবে? ব্যাংক আমার হিসাবে কি করবে? ক্রেডিট করবে বা জমা করবে। ধরো একজন হচ্ছে দেনাদার আমার ব্যাংক হিসাবে টাকা জমা দিল, ব্যাংক কি করবে? আমার হিসাবে সাথে সাথে জমা দিলে ক্রেডিট করবে। অথবা কোনো পাওনাদারের টাকাটা ব্যাংক আমার পক্ষ হয়ে পরিশোধ করলো, তখন কি করবে? ব্যাংক ডেবিট করবে। তাহলে দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমার শিরোনাম এইটুকু মনে রাখতে হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাকৃত উত্তোলন, বা লেখা থাকতে পারে ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা যে বিষয়টা ফলো করব শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট একটা টেকনিকের সাহায্যে আমরা মনে করব আমরা নগদান বই চাইলেই যোগ বিয়োগ করতে পারবো, কিন্তু ব্যাংকে কি কখনো আমি চাইলেই যোগ বিয়োগ করতে পারবো? নো নেভার।
এটি কখনোই সম্ভব নয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমরা কিভাবে ফলো করব। আমরা সব সময় ফলো করব ব্যাংকে অনুসরণ করব। মনে করব ব্যাংক যদি আমার হিসাবে কোনো টাকা ক্রেডিট করে অর্থাৎ জমা করে, তাহলে আমরা এখানে কি করব, যোগ করব। ব্যাংক সমন্বয় বিবরণী শুধুমাত্র আমার কিছু যে লেনদেনগুলো রয়েছে কিছু যোগ করতে হবে, কিছু বিয়োগ করতে হবে, অর্থাৎ যোগ এবং বিয়োগ এই দুইটার সংমিশ্রণ করলেই আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা কি বললাম, আমরা ফলো করব কাকে, ব্যাংক হিসাবকে। অর্থাৎ যদি দেখি কোন লেনদেন দ্বারা ব্যাংক হিসাবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা শুধুমাত্র যোগ করব, এবং যদি আমরা দেখি কোন লেনদেনের কারণে ব্যাংক হিসাবের পরিমাণ কমে গেছে বা হ্রাস পেয়েছে, তাহলে আমরা বিয়োগ করব। এখানে দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে, যে যদি থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত, অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাকৃত উত্তোলন বা ডেবিট ব্যালেন্স, এই কথা যদি থাকে তাহলে আমরা ফলো করব কাকে, ব্যাংকে আমাকে মনে রাখতে হবে যে যদি কোনো লেনদেনের কারণে ব্যাংকে টাকা জমার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলেই হচ্ছে আমরা শুধুমাত্র এখানে যোগ করব, এবং যদি দেখি কোনো লেনদেনের কারণে ব্যাংকে জমার পরিমাণ হ্রাস পেয়েছে, তাহলে আমরা কি করব, এখানে বিয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখো ইস্যুকৃত চেক বা চেক কাটা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। খেয়াল করো, ইস্যুকৃত চেক তার মানে কি, একজন পাওনাদার আমার কাছে টাকা পাইতো, আমি তার কাছে চেক ইস্যু করেছি, কিন্তু আমি জানি যখন আমি চেক ইস্যু করেছি তখন আমার হিসাব কি, আমি নগদান বই থেকে কি করেছি, নগদান বই থেকে মাইনাস করে দিয়েছি। আমার ব্যাংক থেকেও কি করা উচিত ছিল, ব্যাংক থেকেও মাইনাস করবো, কারণ যেহেতু আমরা নগদান বই থেকে মাইনাস করেছি, তাহলে ব্যাংক থেকেও কি করব, মাইনাস করব। কিন্তু যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এইটুকু জিনিস কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমাকে ব্যাংকে উপস্থাপিত হয়নি মানে কি, ওই লোক এখনো ব্যাংকে পৌঁছায়নি। আর মনে রাখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী একদিনের জন্য প্রস্তুত করা হয়, অর্থাৎ আমি যেদিন প্রস্তুত করতে যাচ্ছি ওই দিনই আমি যে ইস্যু করেছিলাম, কিন্তু ওই ব্যক্তি ওই দিনে ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কি, আমার ব্যাংকে টাকার পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে, নো, টাকার পরিমাণ কমে গেছে না, টাকার পরিমাণ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তাহলে দেখো আমার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো কারণে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায় অথবা ব্যাংকের টাকার পরিমাণ অপরিবর্তিত অবস্থায় রয়েছে, অর্থাৎ মনে করো আমার ব্যাংকে টাকার পরিমাণ 1 লক্ষ টাকা ছিল, যদি আমি 10,000 টাকা চেক ইস্যু করেছিলাম, যদি ওই ব্যক্তি ব্যাংকে উপস্থাপিত হতো, তাহলে কিন্তু আমার 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করলেই হয়ে যেত 90,000 টাকা। কিন্তু যেহেতু ওই ব্যক্তি ওই দিনই ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেহেতু কি আমার টাকার পরিমাণ 1 লক্ষ টাকাই কিন্তু রয়ে গেছে, অর্থাৎ টাকার পরিমাণ আমার কি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সেহেতু আমাকে অবশ্যই আমরা কি করব, যোগ করব। আমরা জানি আমরা ফলো করব কাকে, ব্যাংকে। যদি কোনো লেনদেন দ্বারা, আমি আবারও বলছি খেয়াল করবো, যদি কোনো লেনদেন দ্বারা ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলেই আমরা যোগ করব, অথবা ব্যাংকে টাকার পরিমাণ অপরিবর্তিত অবস্থায় রয়েছে, যেমন ইস্যুকৃত চেক বা চেক কাটা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কি, ওই ব্যক্তি ওই দিনই কিন্তু ব্যাংকে যায় নাই, অর্থাৎ আমার ব্যাংক থেকে কিন্তু টাকার পরিমাণ কমে যায় নাই। যদি হ্রাস পেত ব্যাংকে টাকার পরিমাণ, তাহলে আমরা কি করতাম, বিয়োগ করে দিতাম। সেহেতু আমরা কি করবো, এখানে যোগ করব। তারপরটা দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বিনিয়োগের সুদ লভ্যাংশ। দেখো ব্যাংক অনেক সময় আমানতকারী মানে আমার নিজের পক্ষ হিসাবে অনেক সময় আমানতকারীর কাছ, অনেক সময় হচ্ছে দেনাদারের কাছ থেকে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমার হয়ে টাকা আদায় করে থাকে। তাহলে আমরা শুরুতেই বলেছি যদি কোনো লেনদেনের দ্বারা ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা কি করব, যোগ করব। দেখো এখানেও ঠিক একই রকম একটা বিষয়, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বিনিয়োগের সুদ লভ্যাংশ ইত্যাদি আদায়, যেটা নগদান বইয়ে লেখা হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে বিষয়গুলো অনেক অনেক সহজভাবে মনে হচ্ছে। তাহলে দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বিনিয়োগের সুদ, যেহেতু যদি ব্যাংক কোনো কিছু আদায় করে আমার পক্ষে, তাহলে অবভিয়াসলি হচ্ছে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর ব্যাংকে যদি টাকার পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা কি করব, যোগ করব, অর্থাৎ প্লাস করব। পরটা দেখো, দেনাদার বা কোনো পক্ষ কর্তৃক ব্যাংকে সরাসরি জমা করেছে, অর্থাৎ আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল বা আমার যে ব্যাংক হিসাব নম্বর ছিল, ওই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে হচ্ছে একজন দেনাদারের কাছ থেকে আমি 20,000 টাকা পাইতাম, ওই ব্যক্তি এসে 20,000 টাকা জমা করেছে। সুতরাং হচ্ছে কি করতে হবে, আমার যেহেতু জমা করেছে, তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরাও এখানে কি করব, শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা এখানে কি করব, আমরা এখানে যোগ করব। পরেরটা দেখো, ইস্যুকৃত প্রদেয় বিল যা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি।
তার মানে অর্থাৎ আমি প্রদত্ত বিল ইস্যু করেছিলাম বা চেক লিখে দিয়েছিলাম যে ব্যাংক থেকে পরিশোধ করবে, কিন্তু ওই ব্যক্তি ওই দিন ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমার কি বলছিল, যা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি। তাহলে দেখো আমার ব্যাংকে টাকার পরিমাণ কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তার মানে কি, টাকার পরিমাণ কিন্তু কোনো অবস্থাতেই কমে যায়নি, আগেও যেমন ছিল এখন একই রকম রয়েছে। তাহলে সেই আমরা সূত্রটা কি মনে রাখবো, আমরা টাকার পরিমাণ সবসময় হচ্ছে যদি বৃদ্ধি পায় এবং অপরিবর্তিত অবস্থায় থাকে, তার মানে বাড়েও নি কমেও নি, তার মানে কি একই অবস্থায় রয়েছে। তাহলে আমরা কি করব, হ্যাঁ অবশ্যই কি করব, যোগ করব। তাহলে এখানে দেখো আমরা যোগ করেছি। পরেরটা দেখো, আমানত কর্তৃক পরিশোধ নগদান হইতে দুবার ক্রেডিট করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো সবাই, আমানতকারী কর্তৃক পরিশোধ, তার মানে আমি আমানত করি, আমি যখন পরিশোধ করে দেবো ব্যাংক থেকে কি করব, ব্যাংক থেকে ক্রেডিট করব, ওই আমার নগদান বই থেকে কি করব, ক্রেডিট করব। কিন্তু আমরা ভুলে কয়বার করেছি, দুইবার ক্রেডিট করছি। আমার নিয়ম ছিল একবার ক্রেডিট করা, কিন্তু ভুলে কয়বার করেছি, দুইবার ক্রেডিট করেছি। তাহলে অবশ্যই হচ্ছে আমার এটা ভুল হয়েছে। তাহলে আমার মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে প্লাস করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তাহলে কি বললাম, আমানতকারী কর্তৃক যদি পরিশোধ নগদান বইয়ে দুবার ক্রেডিট করা হয়েছে, এক্ষেত্রে আমরা কি করব, যোগ করব। এবার দেখো পরের দিকে একই ভাবে দেখো, এবার বিয়োগ করব কোন দিকে, দেখো কোন লেনদেনগুলো রয়েছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাংক জমাকৃত সুদ নগদান বইয়ে লেখা হয়নি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমরা সেই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা একদম কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ব্রেনে কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি কোনো কারণে ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, তাহলে আমরা নিঃসন্দেহে কি করব, বিয়োগ করব। দেখো এখানে বলেছিল ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক আমাকে কি করছে, ব্যাংক আমাকে একটা চেক বই দিল বা হচ্ছে ব্যাংক থেকে জমা দিত, টাকা নিয়েছিলাম, এই কারণে ব্যাংক হচ্ছে কিছু সুদ ধার্য করলো, তার মানে এগুলো আমার জন্য অবশ্যই খরচ। তাহলে সকল খরচগুলো আমার কি করতে হবে, সকল খরচ যখন হবে তাহলে কি ব্যাংকের টাকার পরিমাণ কি হচ্ছে, আমার অবশ্যই কমে যাচ্ছে। যেহেতু যদি আমি টাকার পরিমাণ, ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেত, সেক্ষেত্রে আমরা কি করতাম, যোগ করতাম। কিন্তু এখন যেহেতু ব্যাংকে টাকার পরিমাণ কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে বিয়োগ করবো। তারপরটা দেখো আদায়ের জন্য জমাকৃত চেক, অর্থাৎ আমরা জানি যে ব্যাংকে আদায়ের জন্য জমাকৃত চেক, কিছু চেক জমা দিয়েছিলাম, যখন জমা দিয়েছিলাম তার মানে কি করছিলাম, অবশ্যই যোগ হবে। কিন্তু যেটা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে অবশ্যই এখন আমাকে বিয়োগ করতে হবে, কারণ আমরা চেক জমা দিয়েছিলাম কিন্তু যেটা ব্যাংক কর্তৃক আদায় করতে পারিনি, তার মানে কি ব্যাংক কর্তৃক আদায় হয়নি। অবশ্যই এখন টাকার পরিমাণ কি হতে হবে, ব্যাংকে টাকার পরিমাণ কমে যাচ্ছে আমার হিসাবে, তাহলে অবশ্যই কি করতে হবে, মাইনাস করতে হবে বা বিয়োগ করতে হবে। ইস্যুকৃত চেক ব্যাংক বিবরণীতে বেশি লেখা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, ইস্যুকৃত চেক, যখন আমি চেক ইস্যু করব তখন ব্যাংকের বিবরণীতে কি করবে, ব্যাংক বিবরণী থেকেও মাইনাস করে দিবে, তার মানে হচ্ছে কি করবে, ডেবিট করবে। কিন্তু ওই ব্যক্তিরা বেশি লেখা হয়েছে মানে কি, হিসাবে বেশি লেখা হয়েছে মানে কি ক্রেডিট করে ফেলছে, এখন কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। তার মানে ইস্যুকৃত চেক, চেক ইস্যু করলে কি হয়, আমার হিসাব থেকে টাকার পরিমাণ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু ওরা ভুল করে ব্যাংক বিবরণীতে টাকা বেশি লিখে ফেলছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। পরেরটা দেখো, ব্যাংক কর্তৃক কোনো দেনা পরিশোধ হয়েছে, অর্থাৎ আমার পক্ষ হয়ে ব্যাংক কর্তৃক কিছু টাকা অন্যজনকে পরিশোধ করে দিয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমি কিন্তু এখনো জানি না, কিন্তু ব্যাংক কি করছে, ব্যাংক দেনা পরিশোধ করে দিয়েছে, বিধায় যেহেতু দেনা পরিশোধ করে দিয়েছে সেহেতু আমরা কি করব, এখানে সেহেতু এখানে আমরা হচ্ছে মাইনাস করে দেবো বা বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতি। আমার এই শিরোনাম এইটুকু মনে রাখতে হবে, এই যে প্রথমে যে বিষয়টুকু আমি বলে দিলাম, নগদান বই অনুযায়ী, আমার সাথে সাথে তোমরা মুখস্থ করো না বা তোমরা হচ্ছে কাগজ কলম নিয়ে লিখে ফেলো, এইটুকু শিরোনাম মনে রাখবে যে স্যার যে কথাটা বলছে বারবার করে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাকৃত উত্তোলন বা ডেবিট ব্যালেন্স। এবার একটু আমরা খেয়াল করি পরেরটা, দেখো কিভাবে করব। যদি পরের কোশ্চেনটা আসে নগদান বই অনুযায়ী, এখানে কি ছিল, ডেবিট উদ্ধৃত, এটা হয়ে যাবে কি, যদি বলে ক্রেডিট উদ্ধৃত, তার মানে যেটা ক্রেডিট উদ্ধৃত, অথবা এখানে বলতে পারে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত মানে ক্রেডিট ব্যালেন্স। তার মানে যখন উভয়ই ক্রেডিট ব্যালেন্স থাকবে তখন আমরা একটা জিনিস মনে রাখবো, এখন যেগুলো আমরা যোগ করেছিলাম পরবর্তীতে সেগুলো বিয়োগ করব, এবং এখন যেগুলো বিয়োগ করছি পরবর্তীতে সেগুলো কি করব, যোগ করব। তার মানে পুরো সম্পূর্ণ রিভার্স করে দেবো, মানে উল্টাই দেবো। তার মানে এখানে যদি থাকে ডেবিট উদ্ধৃত জায়গায় বলে থাকে ক্রেডিট উদ্ধৃত, অথবা নিচেও থাকে হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত অর্থাৎ ক্রেডিট উদ্ধৃত, তখন আমরা এখন যেগুলো যোগ করেছি পরে সেগুলো কি করব, বিয়োগ করব, আর এখন যেগুলো বিয়োগ করলাম পরে সেগুলো যোগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় ক্লাসে শেষ মুহূর্তে শুধু একটা জিনিস মনে রাখতে হবে,
আমানতকারীর হিসাব মানে কি, নগদান বই কে প্রস্তুত করছে? আমানতকারী নিজেই। আর ব্যাংকে প্রস্তুত করছে কে? ব্যাংক বিবরণী অর্থাৎ ব্যাংক হিসাব প্রস্তুত করছে কে? ব্যাংক। এখন দেখো, যেগুলো হচ্ছে আমার ব্যাংকের ক্রেডিট অর্থাৎ আমার হিসেবে জমা করবে, সেগুলো নগদান বইয়ের হয়ে যাবে ডেবিট। আর যেগুলো ব্যাংকের খরচ অর্থাৎ যেগুলো ব্যাংকের ডেবিট, সেগুলো নগদান হয়ে যাবে কি? ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। আর যদি আমি যতটুকু বললাম, যদি এর ভিতরে কারো কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি আবার পুনরায় আরেকটি ক্লাসের মাধ্যমে সেটি সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে।